আগের দিনের ভিডিওটা শেষ করেছিলাম নবদ্বীপ থেকে নৌকায় উঠে আমরা ফিরছিলাম মায়াপুরে। তো আজকে আমরা মায়াপুরে ফিরেই চলে যাব ভোগ কাউন্টারে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আগের দিনে যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে এবং আই বাটনে লিংক দেওয়া থাকবে। আমরা কিন্তু মায়াপুর ঘাটে চলে এসেছি এবং এখান থেকে আমরা গাড়ি করে চলে এসেছিলাম গদা ভবনে। আমাদের যেখানে টিকিট কাটা ছিল, আমরা 150 টাকার টিকিটটা পাইনি, তো অন্য কোনো সময় গেলে নিশ্চয়ই খাবো। আর এটার একটা শর্টস আমি ইউটিউবে দেবো, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর প্রসাদ নিয়ে আমি কোনোদিনও বলি না, আর ইসকনের প্রসাদ আমার ভীষণ ভালো লাগে। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের ভবনে এবং রেস্ট নিয়ে রেডি টেডি হয়ে বিকেলে চলে এসেছিলাম কিন্তু আমরা মন্দির দর্শন, অর্থাৎ রাধা মাধব মন্দির দর্শন। এবং আমাদের বিল্ডিং এর একদম গায়েই ছিল পুরো মন্দিরটা। তো এখান থেকে নেমে যাব আমরা। নেমে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাদেরকে বলো। আমি যদিও ওর ভিডিওটা নিতে ভুলে গেছি, ছবি যদিও ছিল। আর আমাদের ভবন থেকে কিন্তু একদম চন্দ্রোদয় মন্দিরটা সামনেই দেখা যায়। এই দেখো আমি সেজে নিয়েছি। ওখানে গিয়ে আমি একটু শাড়িটাকে একটু আলাদা স্টাইলে পরেছিলাম, আর যেহেতু ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয় তো আমি কিছু করিনি। তারপর আমরা বেরিয়ে আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম গোবিন্দাসে খেতে। আমার যদিও গোবিন্দাসে খাওয়া ছিল, কিন্তু বিশ্বাস করো এবার আমি মায়াপুরে গোবিন্দাসে খেয়ে প্রচন্ড পরিমাণে মানে আপসেট হয়ে পড়েছিলাম, কারণ আমার এক্সপেকটেশন প্রচন্ড হাই ছিল। কারণ বৃন্দাবনের গোবিন্দাসের খাবারের তুলনাই হয় না, মানে একবার খেলে দ্বিতীয়বার তোমার খেতে ইচ্ছা করবে। আর এখানে বিশ্বাস করো একবার খাওয়ার পরে আমি নেক্সট টাইম বলে রেখেছি আমি আর জীবনে এখান থেকে খাবো না, তার থেকে ভোগ প্রসাদ খাবো, ওটাই বেস্ট। আমরা নিয়েছিলাম একটা মিক্সড ধোসা, যার মধ্যে পনির, চিজ সবকিছু ছিল, কর্নফর্ন দেওয়া সবকিছু ছিল। রাতে আমরা চলে এসেছিলাম একটু সাইডে, একটু ঘুরতে গিয়েছিলাম একা একাই, কারণ মায়াপুর মানেই জানো যে 8টা সাড়ে 8টার মধ্যে সবটা বন্ধ, 9টার মধ্যে পুরো অন্ধকার। তো এখন আমাদের ঘুমানোর টাইম, তো আমরা এখন ঘুমাতে যাচ্ছি। আর এই করিডোরটা দিয়ে না অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর তোমরা সবাই জানো যে মন্দির কিন্তু রাত্রি 8:30টার দিকে বন্ধ হয়ে যায়। তো এখন আমি টুকিয়ে মন্দিরটা দেখছিলাম, কিন্তু গেট ফেট সব বন্ধ। তো করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম কিন্তু আমাদের রুমে। রাতের ঘুমটা তো বেশ ভালো হয়েছিল, কিন্তু সকালবেলা উঠতে হবে দেখে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আমরা চলে গিয়েছিলাম আবার 4টের সময় মঙ্গল আরতি দেখতে, তখনও ভিডিও অ্যালাউ নয়। তো মঙ্গল আরতি দেখে এসে ঘরে এসে ভিডিওটা করেছিলাম। এখানে সব রকমের আরতি হয়, আর ওই ভেতরটাতে কিন্তু তোমার একটা স্টল টাইপের আছে, যেখানে বিভিন্ন বই, সামগ্রী, পুজোর জিনিস, ধূপ ধুনো বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেগুলো তোমরা যে কোনো ইসকনে গেলেই পাবে। এখানে তো সব থেকে বেশি রকমের পাওয়া যায় এটাই। আর আমরা এখান থেকে একটা রাধাকৃষ্ণের ফটো নিয়েছিলাম, মানে আমি ওটা বাড়িতে এসে যদিও ল্যামিনেশন করিয়েছিলাম। আর আমার মাও একটা সেট নিয়েছিল, মানে যাতে নৃসিংহদেব, 5জন মানে পঞ্চতত্ত্ব, রাধাকৃষ্ণ, অষ্টসখী সহ, তারপরে প্রভুপাদের যে ইয়েটা, তো সবাই ওখানে ছিল। আর তারপরে আমরা এখানে দেখছিলাম যে চন্দ্রোদয় মন্দিরটা। আর এই দেখো এই মন্দিরের চূড়া। তোমরা সবাই জানো যে দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে। তো তার আগে তারপরে আমি একটু প্রদীপ জ্বালানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনো মতেই জ্বালাতে পারছিলাম না। প্রচুর দেশলাই শেষ করেছি অবশ্যই, কারণ এত হাওয়া দিচ্ছিল, যেরকম গরম ছিল সেরকম একটা করিডোরের ওপর দিয়ে হাওয়া আসছিল। আর ওই যে পাশেরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু লোটাস টেম্পল। তো এই দুটোর মাঝখানেই কিন্তু মন্দিরটা। অনেক কষ্টে তারপরে আমরা জ্বালাতে পেরেছিলাম, বেশ কয়েকটা কাঠি শেষ করার পরে। তো লাস্টে যখন জ্বলেছিল তারপর একটু আরতি টাইপের করে নিয়েছিলাম, নিয়ে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। বেশ কিছু রিলস আছে আমার ইনস্টাগ্রামে, গিয়ে তোমরা দেখে আসতে পারো। তারপরে সেখান থেকে একটু ফটোশুট করলাম, যেহেতু সকালবেলা আজকে একটু দেরিতে বেরোবো। আমরা ঘুম থেকে সকাল সকাল যেহেতু উঠে গেছিলাম, তাও তখনও কিন্তু খুব একটা যে বেলা হয়েছে তা নয়, 7:30 8টা মতো বাজে। তা প্রচন্ড গরম ছিল, মানে প্রচন্ড গরম ছিল। যাই হোক, এইখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখা যায়। তোমাদের যেটা বলছিলাম ওদিকেরটা হলো লোটাস টেম্পল, মানে লোটাস ভবন সরি, আর আমাদেরটা হলো কুঞ্জ ভবন। তো আমরা রিসেপশনে চলে এসেছি, কারণ 9টার মধ্যে এখানে চেক আউট টাইম থাকে। তো আমরা আগেই চলে এসেছি, জাস্ট একটু বলেছিলাম লাগেজগুলো একটু রাখতে। আমরা জাস্ট একটু মন্দিরটা ঘুরে এসে তারপরে লাগেজ কিন্তু আমরা গাড়িতে রেখে দিচ্ছি। আর এইটা হলো প্রভুপাদ ভিলেজ। আমি এখানে নেক্সট বার গেলে থাকবো, তো দেখি কবে যাই আবার। তো এখান থেকে বিভিন্ন রকম ভিলেজ দেখে আমরা চলে এসেছিলাম এই প্রভুর গাড়িতে করে গোশালা দর্শনে। দেখো মানে মায়াপুরের ভেতরে যেরকম মন্দির আছে, মায়াপুরের বাইরেও কিন্তু অনেকগুলো মন্দির আছে। তো
আমরা এখন গোশালাতে যেহেতু ছিলাম, তো এটা মায়াপুরের ভেতরেই পড়ছিল, যার জন্য আমরা কিন্তু টোটো ভেতর থেকেই নিয়েছিলাম। আর মায়াপুরের বাইরে গেলে কিন্তু এই টোটোগুলো কিন্তু যাবে না। তো প্রথমে তো আমি গায়ে হাত দিতে ভীষণ ভয় লাগছিল যে কামড়ে যদি দেয়, তো অ্যাট লাস্ট শেষে দিয়েছিলাম। এই যখন বাবা হাত দিচ্ছিল তখন আমি একটু দিয়েছিলাম হাত, তো কিছু করিনি। আর ওকে আদর করছি দেখে কিন্তু পাশে একটা খয়েরি কালারের গরু ছিল, সে উঠে এসেছিল। তো এগুলো হচ্ছে গোমাতাদের সেবা দেওয়ার জন্য, তোমরা এখানে কিনে এটা সেবা দিতে পারো। আর বেশিরভাগ গোমাতারাই চলে গিয়েছিল ঘাস খেতে, অর্থাৎ মাঠে চলে গিয়েছিল। আর এই দেখো, এই যে বলছিলাম যে এই বাচ্চাটা আবার উঠে চলে এসেছিল। তো এইখানে নিচে ছিল ঘি, ক্ষীর, পনির, দুধ, দই, সমস্ত কিছু পাওয়া যায়, সব একদম পিওর। বাট বিশ্বাস করো আমি খাইনি, কারণ আমার একটা সেই দুধের, আমি এমনিও দুধ পছন্দ করি না, কিন্তু আমি খাইনি। মারা 3 জনে 3টে ঘোল নিয়েছিল, তার মধ্যে বাবার ওই খেয়েছে বেশি। আর এই দেখো আমরা যে বাইরে যাচ্ছিলাম, তো যেতে যেতে এই মন্দিরটা আমরা দেখলাম, অসাধারণ লাগছিল। তো ফার্স্টে চলে গিয়েছিলাম আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। তোমাদের আগের ভিডিও অর্থাৎ নবদ্বীপের ভিডিওতেই আমি বলেছিলাম যে এই জন্ম নিয়ে কিন্তু নানাবিধ মতবাদ রয়েছে। কেউ বলে তিনি মায়াপুরে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলে নবদ্বীপে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন এই সব কিছুরই ঊর্ধ্বে। এখানে যে নিম গাছটা রয়েছে, এই নিম গাছেই নাকি তলায় নাকি তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো যাই হোক, এখানে ভক্তি বিনোদ ঠাকুরের আশ্রমও রয়েছে, যিনি এটি প্রমাণ করেছিলেন যে এই অন্তর্দ্বীপেই মহাপ্রভুর জন্ম। এরপর আমরা চলে গিয়েছিলাম শ্রী চৈতন্য মঠ। শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র সরস্বতী গোস্বামী তৈরি করা এই মঠ, তিনি এটি 1918 সালে স্থাপন করেছিলেন। এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, শ্রী রাধাকৃষ্ণের মন্দির, আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ও তার গুরুদেব শ্রী গৌর কিশোর দাস বাবাজির সমাধি। এই মন্দিরে আসলে একটু সময় নিয়ে আসবেন। এবং এর পেছনে রয়েছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড, এবং এই পুকুরে কিন্তু প্রচুর মাছও রয়েছে, তাদের আপনার খাওয়াতেও পারেন। এই জায়গাটিতে প্রায় 500 বছর আগে চন্দ্রশেখর আচার্যের বাড়ি ছিল। তিনি সম্পর্কে সচী মাতার বোন সর্বজয়ার স্বামী ছিলেন, তাই এই মন্দিরটিকে অনেকেই চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িও বলে থাকে। এরপর আমরা চলে গিয়েছিলাম বল্লাল সেন ঢিপিতে। রাজা বল্লাল সেন ছিলেন সেন বংশের শেষ রাজা। তার শাসনকাল ছিল 1160 থেকে 1179 সাল পর্যন্ত। কিন্তু এই ঢিপি থেকে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, তার সময়কাল কিন্তু 10ম শতক থেকে 12শ শতক পর্যন্ত বলেই মনে করা হয়। অর্থাৎ বল্লাল সেনের আগেও কিন্তু এই ঢিপির অবস্থান ছিল। তার রাজপ্রাসাদের বা ধ্বংসাবশেষই কিন্তু এই অঞ্চলে রয়েছে। এই পুরো অঞ্চলটি জায়গাটি জুড়ে রয়েছে তার রাজপ্রাসাদ। এখনো কিন্তু এখানে ধ্বংসাবশেষের চিহ্ন পাওয়া যায়। ইতিহাস সাক্ষী এই ঢিবিটি দেখতে হলে আসতে হবে মায়াপুরে। মায়াপুর থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে অবস্থিত বামনপুকুরের কাছে রয়েছে এই সমাধি। ইন্ডিয়ান আর্কিওলজিস্ট খনন কার্যের সময় তামা, লোহা, বাসনপত্র, নানান পত্র সামগ্রীও পাওয়া যায় এইখান থেকে। এই কাঠফাটা রোদ্দুরে আমরা এই ঢিপি দেখে চলে গিয়েছিলাম মায়াপুরের জগন্নাথ মন্দির দর্শনে। এই জগন্নাথ মন্দির রয়েছে মায়াপুরের একদম শেষ প্রান্তে। এখান থেকে রথ বের হয় রথযাত্রার সময় এবং সোজা চলে যায় ইস্কন মন্দিরে। বাদিকে জুতো রেখে, অর্থাৎ মন্দিরে ঢুকেই বাদিকে জুতো রেখে বিভিন্ন বিগ্রহের মাধ্যমে আমরা এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। স্নানযাত্রার পর 15 দিন জগন্নাথ অসুস্থ থাকায় তখন কিন্তু এই মন্দির বন্ধ থাকে। তাই আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা এই সময়টা উপেক্ষা করেই এই মন্দির দেখতে আসবেন। এরপর আমরা চলে আসি চাঁদকাজির সমাধি দেখতে। চাঁদকাজি ছিলেন শ্রী চৈতন্যদেবের একজন অত্যন্ত নিষ্ঠাবান ভক্ত। এই স্থানটি 2020 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহ্যশালী সম্পদ হিসাবে ঘোষণা করা হয়। আর এটি হলো চাঁদকাজির সমাধিস্থল। তিনি সেই সময় এখানকার ম্যাজিস্ট্রেট ছিলেন। বলা হয় যে শ্রী চৈতন্যদেব নিজে হাতে নাকি চাঁদকাজির সমাধি স্থাপন করেছিলেন। আর এই সমাধির ওপরে যে চাপা গাছটি দেখা যাচ্ছে, এটিও নাকি মহাপ্রভু নিজেই হাতে রোপণ করেছিলেন। এবং প্রতিদিন যে ফুল ফোটে তা দিয়েই নাকি চৈতন্য মঠে পূজা করা হয়। এরপর আমরা চলে এসেছিলাম শিবডোবা বা শ্রী শ্রী সন্তোষ গোস্বামী গৌড়ীয় মঠে। ভেতরে ফটোগ্রাফি একদমই অ্যালাউড ছিল না, তো ভেতরে আমরা বেশিক্ষণ দাঁড়াইও নি, কারণ আমরা আজকে যেহেতু বাড়ি ফিরে যাব, তাই আমাদের আবার দেখা ছিল চন্দ্রোদয় মন্দিরটা।
তো চন্দ্রোদয় মন্দির নিয়ে একটাই কথা বলবো, 2024 যদিও এটার ফেব্রুয়ারি মাসে ওপেনিং হয়েছে ঠিকই, তো এটা এক ঘন্টা বলবো না, দুপুরে 12টার দিকে খোলে এবং বিকেলে 5টার দিকে খোলে। আমার এক্সাক্ট টাইমটা মনে নেই, সকালটা 11টা কিংবা 12টায় খোলেই, একবারই খুলবে, যতজন যা টিকিট কাটবে একবারে উঠে যাবে। তারপরে কিন্তু এক্সট্রা কোনো আর মানে ঢোকার ইয়ে নেই, কারণ এটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। ভেতরে এই যে জায়গাটা দেখছো, এখানেই যে ইনোগ্রেশনটা হয়েছিল, মানে যেখানে ওপেনিংটা হয়েছিল, সেটা হলো এই জায়গাটাতেই নৃসিংহদেবের মূর্তিটা আনা হয়েছিল। তাই এই জায়গাটা একটু লাইট ফাইট আছে, বাদ বাকি জায়গা এখনো তৈরি হয়নি। এখানে যে স্টোরিগুলো সব বলবে যে কি দিয়ে তৈরি, কি কি আছে, কোথায় কোন দেবতা বসানো হবে, কোথায়কার মানে সব বিগ্রহগুলো আসবে, এগুলো সমস্তটা এখানে তোমাদের জানানো হবে। এবং এখানে দেখে নাও এখনো আন্ডার কনস্ট্রাকশন চলছে যে। আর এই বলছিল যে এখানে নাকি 2026-এ এটা ওপেনিং হয়ে যাবে পুরোটা। আর এই যে 3টে জায়গা, এখানে 3টে মানে বিগ্রহ আসবে। মাঝেরটা তো রাধা মাধবের বিগ্রহ বলছিল, তো এরকম বিভিন্ন বিগ্রহ আসবে, যখন আসবে তখন একবারই দেখবার। এই যে আমরা লাস্টবারের মতো মন্দির দর্শন করলাম, অর্থাৎ আমার রাধা মাধবকে আমি দর্শন করে কিন্তু আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণ ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ বেশি করে চ্যানেলটাকে একটু তোমরা ফলো করে রেখো। আজকের মতো টাটা।